সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায় থেকে আজকে আমার 5 নাম্বার ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে এবং নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় পদার্থবিজ্ঞান বিষয়ের আজকে মোট 18 নাম্বার ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা এসো মূল আলোচনায় চলে যাই। গত ক্লাস পর্যন্ত আমি তোমাদের শিখিয়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো, এটার ব্যাখ্যা আমি করিয়ে দিয়েছিলাম। সেটারই ধারাবাহিকতায় আজকে ওই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, সেটা কিভাবে তুমি নির্ণয় করবে সেটার একটা গাণিতিক সমস্যা আমি আজকে তোমাদের দেখাবো এবং এটার মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা দেখো, আজকে তোমাদের জন্য যে গাণিতিক সমস্যাটা লিখে এনেছি দৈর্ঘ্য প্রসারণ সহগ সংক্রান্ত সমস্যাটা একটু আমরা খেয়াল করি। দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য 100.033 মিটার হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। কি বুঝলে অঙ্কটাতে? যে বলেছে 20 ডিগ্রি তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য ছিল 100 মিটার। তাপমাত্রা বৃদ্ধি করে 50 ডিগ্রি সেলসিয়াস করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে 100.033 মিটার। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে বলেছে। এখন আমরা গতদিন কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়ের সূত্রটা আমরা বের করেছিলাম। আজকে এই সূত্রটারই প্রয়োগ করব। দেখো এখানে কি কি দেওয়া আছে, আমি আগে সেগুলো লিখি। দেওয়া আছে হচ্ছে আদি দৈর্ঘ্য L1 কত? আদি দৈর্ঘ্য L1 হচ্ছে 100 মিটার, লিখলাম 100 মিটার। এরপর দেখো শেষ দৈর্ঘ্য L2 সমান কত? 100.033 মিটার। আদি তাপমাত্রা কত ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এটাকে আমরা θ1 ধরলাম। θ1 সমান 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, শেষ তাপমাত্রা কত? শেষ তাপমাত্রা θ2 সমান 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার বৃদ্ধিটা কত হলো? অর্থাৎ θ2 মাইনাস θ1 ইকুয়াল টু 30 কেলভিন। আমি সরাসরি এখানে কেলভিনে নিয়ে গেলাম। এরপর দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি L2 ডিভাইডেড বাই L1 সমান এই যে 100.033 বিয়োগ 100 সমান হচ্ছে আসলে 0.033 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান কত? আচ্ছা, এখন আমরা জানি কি বলতো? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। এটা আমরা গতদিন শিখেছি এবং গতদিন আমি এটাও বলে দিয়েছি এটা কিন্তু ডেল এল বা ডেল থিটা দিয়েও তুমি এই সূত্রটাকে লিখতে পারো। তাহলে দেখো আমি মানগুলো শুধু বসিয়ে দিব। L2 মাইনাস L1 এর মান আমি বের করেছি 0.033 বসালাম। L1 এর মান হচ্ছে 100 মিটার আর θ2 মাইনাস θ1 এর মান আমি বের করেছি 30 কে। বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে আমার মান আসলো আলফার মান 11 ইন্টু 10 ইনভার্স 6। কেলভিনটা যেহেতু নিচে আছে এটাকে উপরে তুলে দিলে এটার উপরে পাওয়ার 1 আছে মনে, তাহলে উপরে উঠে গেলে এটার পাওয়ার হয়ে যাবে -1। তাহলে দেখো আমরা ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত পেলাম বলো তো? 11 ইন্টু 10 ইনভার্স 6
কেলভিন ইনভার্স। এই যে মানটা পেলাম এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের মান। তাহলে আশা করি এই ধরনের অঙ্কই তোমাদের থাকবে প্রসারণ সহগ সংক্রান্ত। এই ধরনের অঙ্ক কিন্তু ক্ষেত্র প্রসারণ সহগেও থাকতে পারে একই রকম, আবার আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রেও থাকতে পারে। তাহলে একটা শিখলে আমরা বাকিগুলো এমনিতেই পারবো। এখন দেখো এই যে অঙ্কটা আমরা করলাম দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করলাম। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলে অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসে। সেটা দেখো যে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10 ইনভার্স বলতে কি বোঝো? 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স বলতে কি বোঝায়? এটা কিন্তু তোমাদের এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগের যে সংজ্ঞাটা আমরা গতদিন শিখেছিলাম যে 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে যদি এক মিটার দৈর্ঘ্যের কোনো দ্বন্দ্বের দৈর্ঘ্যের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপমাত্রার প্রয়োজন হয় বা যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটাকেই আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে বোঝায় যে 1 মিটার ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি করতে ইস্পাতের দৈর্ঘ্য 1 কেলভিন বৃদ্ধি করতে তাপমাত্রার প্রয়োজন কত বলো তো? এই যে 11 × 10 ইনভার্স 6, এটাকেই বলা হচ্ছে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত। তাহলে বুঝতে পারলে এটার উত্তরটা কিভাবে দিতে হবে। এই ধরনের প্রশ্ন আবার তোমাকে এই যে ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়, আয়তন প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়, এগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এই টাইপের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে শিখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। এরপর দেখো আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, দুটি রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় কেন? এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন যে দুটি রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় কেন? কেন ফাঁকা রাখা হয় বলো তো শিক্ষার্থী? তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যদি কখনো রেল লাইন দিয়ে হেঁটে থাকো তাহলে হয়তো দেখে থাকবে এই যে রেল লাইনের দুটো পাত কি থাকে বলো তো? সমান্তরালভাবে থাকে, তাই না? এইভাবে এটা রেল লাইনগুলো পাতগুলো বসানো থাকে। এইভাবে পাতগুলো বসানোর সময় কিছু দূর পরপর দেখা যায় এই পাতগুলোর মাঝখানে কি থাকে? ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকে? এই যে দুটো সংযোগস্থলের মাঝখানে ফাঁকা রাখা হয় কেন? ফাঁকা রাখা হয় কারণ হলো এই যে লাইনটার উপর দিয়ে যে রেলের চাকাটা যায়, রেলের চাকাটা যে যায় এই রেলের চাকাটা কিসের তৈরি বলো তো? লোহার তৈরি। একইভাবে রেল লাইনটাও কিন্তু লোহার তৈরি, তাই না? ইস্পাতের তৈরি। তাহলে এই যে দুইটাই ধাতুর তৈরি এবং একটা ধাতুর উপর দিয়ে যখন আর একটা ধাতু গড়িয়ে যায় তখন কিন্তু এই দুইটা তলের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয় এবং এই ঘর্ষণের ফলে এখানে কিন্তু তাপের সৃষ্টি হয়। তোমরা যখন বাসায় কোনো কিছু দুটো ধাতুর তৈরি কোনো কিছু এভাবে অনেকক্ষণ ঘষো কি হয় বলো তো? সে জায়গাটা গরম হয়ে যায় না? তার মানে সেখানে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে রেল লাইনের উপর দিয়ে যখন লোহার চাকাটা চলে যায় রেলগাড়ির, এটা কিন্তু অনেকক্ষণ ধরে যাওয়ার ফলে এখানেও তাপ উৎপন্ন হয় ঘর্ষণের ফলে। এই যে তাপ উৎপন্ন হলো এবং তাপ উৎপন্নের ফলে আমরা কি শিখেছি? পদার্থের প্রসারণ হয়। এই যে কঠিন পদার্থের প্রসারণ হবে, এই প্রসারণ মানে কি? বড় হয়ে যাবে। তাহলে এই যে পাতগুলো যদি লম্বায় বড় হয়ে যায়, এখানে যদি ফাঁকা না রাখা হয় তাহলে কি হতে পারে? এটা বাঁকা হয়ে যেতে পারে, বাঁকা হয়ে ছড়িয়ে যেতে পারে। তখন কি হতে পারে? রেল দুর্ঘটনা ঘটতে পারে, ব্যাপক জানমালের ক্ষতি হতে পারে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য এগুলো সমস্যা যাতে না সৃষ্টি হয় এই কারণেই রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে কেন দুটি রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। এরপর দেখো আরেকটা প্রশ্ন, দুটি বৈদ্যুতিক খুঁটির মাঝে তারকে টেনে টান করে সংযোগ দেওয়া হয় না কেন? অর্থাৎ এই যে আমাদের বৈদ্যুতিক যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলোর মাঝখানে এরকম যদি দুটো পরপর খুঁটি থাকে, এই খুঁটির মধ্যবর্তী তারটাকে এভাবে টান টান করে টানা হয় না কেন? তোমরা খেয়াল করে দেখবে বৈদ্যুতিক খুঁটির তারগুলো যদি রাস্তার পাশ দিয়ে কখনো হাইওয়ে দিয়ে দূরে কোথাও যাও তখন দেখবে তারগুলো কিন্তু বৈদ্যুতিক খুঁটির তারগুলো এভাবে থাকে। খেয়াল করবে এইভাবে থাকে।
টান টান থাকে না। কেন টান টান থাকে না? তার কারণ হচ্ছে এই যে টান টান করে যদি লাগানো হতো, তাহলে যখন প্রখর রোদ হতো তখন হয়তো গ্রীষ্মের সময় হয়তো বা তাপমাত্রা অনেক বেশি, তখন হয়তো এটা সম্প্রসারিত হবে, হয়তো ঢিলা হয়ে যাবে, ঠিক আছে, তখন হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু যখন শীতকাল, তখন কিন্তু তোমরা জানো যে তাপের ফলে কিন্তু কঠিন পদার্থের প্রসারণ যেমন হয়, তাপ অপসারণ করলে কিন্তু তেমনই আবার সংকুচিত হয়ে যায়। ঠিক তেমনি এই যে দুইটা পোলের বা বৈদ্যুতিক খুঁটির মাঝখানে যে তারটা টান টান করে লাগানো হতো, তাহলে কি হতো, এই যে তারটা শীতকালে এটার তাপমাত্রা কমে যাওয়ার ফলে এটা সংকুচিত হয়ে যেত। সংকুচিত হয়ে গেলে কি হবে, আরও ছোট হয়ে যাবে, দৈর্ঘ্যটা আরও কমে যাবে। দৈর্ঘ্যটা যদি আরও কমে যায় তাহলে দুইটা খুঁটিকে সে কী করবে বলো তো, টেনে নিয়ে আসবে। টেনে নিয়ে আসলে কি হবে, অনেক সময় দেখা যাচ্ছে বৈদ্যুতিক খুঁটি উপরে পড়ে যেতে পারে। এই কারণে কি হতে পারে, এখানেও দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানেও কিন্তু জানমালের ক্ষতি হতে পারে, কারণ এটা কিন্তু বৈদ্যুতিক লাইন, এটা কিন্তু অনেক বেশি ভোল্ট এখানে। এটা যদি খুলে মানুষের গায়ে বা গাড়ির উপর পড়ে তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। প্লাস এটা তো ধরো বৈদ্যুতিক সংযোগেরও বিঘ্ন ঘটবে, তাহলে নানান সমস্যা এখানে হতে পারে। এই কারণে এটা কি করা হয়, ঢিল রাখা হয়। ঢিলা রাখা কারণে কি হবে বলতো, যখন এটা সংকুচিত হয়ে যাবে, তখন যদি অনেক সংকুচিত হয় তখন হয়তো বা এটা টান টান হতে পারে, কিন্তু একবারে কিন্তু দুইটা পোলকে সে টেনে ছিঁড়ে ফেলবে না। এই কারণে কিন্তু এটাকে ঢিলা রাখা হয়। আশা করি বুঝতে পারলে যে দুটি বৈদ্যুতিক খুঁটির মাঝখানে তারকে কেন আমরা টান টান করে সংযোগ দিই না। এটাও হলো ওই যে সেই দুর্ঘটনা এড়ানোর জন্য। আশা করি বুঝতে পারলে তোমরা। এইগুলো কিন্তু এই রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। এরপর দেখো আমরা যে গতকালকে শিখেছিলাম দৈর্ঘ্য প্রসারণ সহগ, আজকে আমরা ওইটারই ধারাবাহিকতায় ক্ষেত্র প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগটা আমরা আজকে শিখব। একই ধরনের কিন্তু শিক্ষার্থী, তোমরা যদি ওইটা শিখে থাকো এই দুইটা কিন্তু তোমরা নিজেরা এমনিতেই পারবে। দেখো ক্ষেত্র প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সহগটা কি জিনিস। খেয়াল করো, আমরা ক্ষেত্র প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সহগ, দেখো একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পায়, একে বলে ক্ষেত্র প্রসারণ। তাহলে ক্ষেত্র প্রসারণ কাকে বলে আমরা পেলাম, যে একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এটাকেই বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ। এখন এই ক্ষেত্র প্রসারণ সহগটা আমরা বের করব। ধরা যাক θ1 তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের পৃষ্ঠের আদি ক্ষেত্রফল a1, তাপমাত্রা বৃদ্ধি করে θ2 করলে শেষ ক্ষেত্রফল হচ্ছে a2। অর্থাৎ কি বললো, যে ধরো এই যে একটা ক্ষেত্রফল এখানে দেখছো, এটার আদি ক্ষেত্রফল a1, যেটা কিনা তাপমাত্রা θ1 এর ক্ষেত্রে ছিল। এখন তাপমাত্রা বেড়ে যদি আমরা θ2 করি তাহলে এর ক্ষেত্রফল বেড়ে দাঁড়ালো কত বলো তো, a2। এখন তাহলে তাপমাত্রার বৃদ্ধি কত, θ2 মাইনাস θ1, আর ক্ষেত্রফল বৃদ্ধি কত, a2 মাইনাস a1। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা, খেয়াল করো, আমরা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দিয়ে প্রকাশ করেছিলাম, ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা বিটা দিয়ে প্রকাশ করব। এটা কিন্তু বির মতোই অনেকটা কিন্তু একটা পা লম্বা, এটাকে আমরা বলছি বিটা। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু θ2 মাইনাস θ1। দেখো একই রকম, দুইটার ক্ষেত্রে এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ ছিল, এটার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করেছি জন্য L2 মাইনাস L1, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করছি, এজন্য কিন্তু এটা A2 মাইনাস A1। বাকি সব কিছু কিন্তু দেখো একই রকম। আর এখানে ছিল L1 আর এখানে ক্ষেত্রফল A1। তাহলে আমরা যদি এটাকে প্রকাশ করি তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে হলো ক্ষেত্রফল বৃদ্ধি, আর এটা হলো আদি ক্ষেত্রফল, আর এটা হলো তাপমাত্রার বৃদ্ধি। তাহলে আমরা এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা বের করার জন্য এখানে কতগুলো মান আমরা বসাবো, ধরবো। দেখো যদি
আদি ক্ষেত্রফল A1 সমান সমান 1 ধরি, এটা যদি 1 ধরি অর্থাৎ আমি এটাকে রাখবো, আর বাকিগুলোকে কিন্তু আমি কি করে ফেলবো বলো তো, বাকিগুলোকে আমি ভ্যানিশ করে ফেলবো, এই জিনিসটাকে আউট করে ফেলবো। এই জন্য আমাকে 1 ধরতে হবে, সবগুলোর মান 1 ধরলেই কিন্তু বেটা সমান সমান A2 মাইনাস A1 পাবো, তাই না? এই জন্য আমি ধরলাম যদি A1 সমান সমান 1 মিটার স্কোয়ার এবং θ2 মাইনাস θ1 ইকুয়াল টু 1 কেলভিন হয়, তাহলে কিন্তু দেখো বিটা সমান সমান A2 মাইনাস A1 হচ্ছে। তাহলে এটাই সমান সমান ক্ষেত্রফল বৃদ্ধি। সুতরাং এখন আমরা ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞায় চলে যাব যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। এখানে যেমন দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে কি বলেছিলাম, 1 মিটার দৈর্ঘ্যের কোনো দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় সেটাকেই যেমন বলা হচ্ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক একইভাবে এটা 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। তাহলে বুঝতে পারলে ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে। ঠিক একইভাবে কিন্তু কোনো একটা মান দিতে পারে যে ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে কি বুঝো, তখন তুমি কি বলবে বলো তো, যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ইস্পাতের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে এর ক্ষেত্রফল ওই যে মানটা দিয়েছে এত বৃদ্ধি পায়, এটাই বোঝায়। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো আয়তন প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগ। দেখো আমরা দৈর্ঘ্য শিখলাম, ক্ষেত্রফল শিখলাম। দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল যদি জানি, এবার কিন্তু আয়তনটাও জানতে পারবো। দেখো কোনো কঠিন পদার্থের আদি আয়তন V1 এবং ভলিউমের V, এজন্য আমরা V লিখছি। V1 এবং আদি তাপমাত্রা θ1 এর তাপমাত্রা বাড়িয়ে যখন θ2 করা হলো তখন আয়তন বৃদ্ধি পেয়ে V2 হলো। অর্থাৎ দেখো এই যে এখানে একটা ঘনক আছে, এই ঘনকের আদি আয়তন ছিল V1, এটার তাপমাত্রা বাড়িয়ে এটার θ2 করা হলে এটার আয়তন হলো V2। ঠিক আছে, তাহলে আয়তন বৃদ্ধি কি হলো V2 মাইনাস V1 এবং তাপমাত্রা বৃদ্ধি কি হলো θ2 মাইনাস θ1। তাহলে আয়তন প্রসারণ সহগ এটাকে আমরা কি বলছি বলো তো শিক্ষার্থী, এটা হচ্ছে গামা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এবং আয়তন প্রসারণ সহগকে আমরা গামা দ্বারা প্রকাশ করছি। গামাটা খেয়াল করো, এইভাবে এই রকম একটা মাথা উপরে থাকবে, এটাকে বলা হচ্ছে গামা। গামা এটা হচ্ছে বিটা, আর এটাকে কি বললাম আমরা, আলফা। আচ্ছা দেখো এই যে গামা বললাম, গামা সমান সমান তাহলে কি হলো, আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই আদি আয়তন গুণন তাপমাত্রার বৃদ্ধি। এখন এখানেও কিন্তু আমরা এই জিনিসটাকে রাখবো না, তাহলেই কিন্তু আমরা আয়তন প্রসারণ সহগের সংজ্ঞা বের করতে পারবো। তাহলে এটাকে না রাখার জন্য কি করতে হবে, V1 ইকুয়াল টু 1 ধরতে হবে এবং θ2 মাইনাস θ1 এর মান কি ধরতে হবে, 1 কেলভিন ধরতে হবে। তাহলে যদি আদি আয়তন V1 সমান সমান 1 মিটার কিউব, মিটার কিউব কেন শিক্ষার্থী, এটা কিন্তু আয়তন, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, এজন্য এটাকে কিন্তু আমরা মিটার কিউব ধরছি। তাপমাত্রা বৃদ্ধি θ2 মাইনাস θ1 ইকুয়াল টু আমরা ধরলাম 1K হয়, তাহলে গামা সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি, V2 মাইনাস V1 ইকুয়াল টু আয়তন বৃদ্ধি। তাহলে এখন আমরা আয়তন প্রসারণ সহগের সংজ্ঞা বের করতে পারবো যে 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে এবং এটাকে কিন্তু গামা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং
দৈর্ঘ্য প্রসারণ সহগ, এবং এগুলোকে কিন্তু আমি আবার বলে দিচ্ছি, এগুলোকে কিন্তু আবার এইভাবেও লেখা যায়। ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রের পরিবর্তনকে আমরা এইভাবে লিখতে পারি A1, তাপমাত্রার পরিবর্তনকে আমরা ডেল্টা থিটাও লিখতে পারি, অথবা ডেল্টা টিও লিখতে পারি। অনেক সময় এভাবেও কিন্তু তোমরা এটা বা ডেল্টা টি দুইভাবেও লিখতে পারো। ঠিক একইভাবে ক্ষেত্র প্রসারণ সহগকে কিন্তু তুমি ডেল্টা V1 ডেল্টা থিটা এভাবেও কিন্তু তুমি এই সূত্রগুলোকে লিখতে পারো। আচ্ছা, এখন দেখো, এই যে আমি বললাম দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ সহগ, এই যে মানগুলো, এগুলোর মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশনটা জানলে কিন্তু তুমি একটার মান জানলে বাকিগুলোর মান তুমি বের করতে পারবে, এবং এটার মান জানা থাকলে তোমার গাণিতিক সমস্যা সমাধান করতে খুব সহজ হবে। দেখো, আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্ক হলো বেটা সমান সমান 2 আলফা। এটা হচ্ছে বিটা এবং আলফার মধ্যে সম্পর্ক, যে বিটা সমান সমান 2 আলফা এবং গামা সমান সমান 3 আলফা। এই যে আলফা এবং আলফা বিটা গামার মধ্যে যে রিলেশন, এই দুইটা রিলেশনকে ভেঙে আবার আমরা সুন্দর করে একসাথে এদের তিনজনের সম্পর্ককে এইভাবে লিখতে পারি যে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। খেয়াল করো, 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এই রিলেশনটা জানা থাকলে কিন্তু তোমার গাণিতিক সমস্যা সমাধান করতে সহজ হবে। বারবার তোমাকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে সবগুলোর মান তোমাকে কিন্তু বের করতে হবে না। তাহলে শিক্ষার্থী, বুঝতে পারলে এই টপিকটা, এই ধরনের সমস্যা নিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব এর পরের ক্লাসে। আজকের আলোচনার বিষয়বস্তু এখানেই শেষ। আজকে দেখো, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার উপর তোমাদের দুটো অনুধাবনমূলক প্রশ্নের বাড়ির কাজ দিয়েছে। শিক্ষার্থী, একটু খেয়াল করো, খাতা নিয়ে লেখো। তোমাদের বাড়ির কাজ নাম্বার 18 নাম্বার বাড়ির কাজ, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহ 11 × 10 ইনভার্স কেলভিন ইনভার্স বলতে কি বোঝায়? ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10 ইনভার্স কেলভিন 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স বলতে কি বোঝায়? আর একটা হচ্ছে, দুটি রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় কেন? এই দুইটা প্রশ্ন কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। এই দুইটা প্রশ্নেরই কিন্তু তোমরা উত্তর লিখবে, তোমাদের ফিজিক্স HW খাতায় লিখবে, এবং এই খাতা তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার ভবন 1-এ সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে পাঠিয়ে দিবে। আমরা এই খাতাগুলো এবার দেখব, এবং এই খাতাগুলোর মধ্যে কিন্তু আমরা এবার নম্বর প্রদান করব, যেই নম্বরটা তোমাদের সিটি, ডায়েরি এবং শৃঙ্খলার নাম্বার হিসেবে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল বিষয়, মূল ফিজিক্স বিষয়ের সাথে যুক্ত হবে, যেটা কিনা তোমাদের এবার তোমাদের মেধাস্থান নির্ণয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে শিক্ষার্থী, এবার HW করা খুবই জরুরি। তোমাদের মেধাস্থান ঠিক রাখার জন্য HWগুলো করবে এবং ভবনে জমা দিয়ে যাবে। যদি কেউ কোনো কারণবশত এই আগামী সপ্তাহে HWগুলো করতে না পারো, তাহলে ওগুলো করে জমা রেখে দিবে। অন্য কোনো দিন তোমাদের সুবিধা মতো সপ্তাহে তোমাদের HW খাতাগুলো পাঠিয়ে দিবে। সেক্ষেত্রেও আমরা সেগুলো একসাথে চেক করে নম্বর প্রদান করব। তাহলে শিক্ষার্থীরা বাসায় এই পড়াগুলো খুব ভালো করে পড়বে এবং তোমাদের বাসার খাতায় এগুলো লিখবে। তাহলে এরপর অন্য কোনো দিন আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।